Hi everyone, welcome to Nutra Management. আজকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড, যেটাকে সাধারণত আমরা ভিটামিন সি বলে থাকি, অ্যাসকর্বিক অ্যাসিড এবং রেনাল স্টোন, এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি অত্যন্ত প্রয়োজন এবং এটা একটা ওয়াটার সলেবল ভিটামিন, অর্থাৎ জলে দ্রবীভূত ভিটামিন। এটা আমাদের কোলাজেন সিনথেসিসে কাজে লাগে, স্কারভি প্রতিরোধ করে, আমাদের ইমিউনো বুস্টার অর্থাৎ অনাক্রম্য তন্ত্রকে শক্তিশালী করে। কিন্তু অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে এটা কিন্তু আমাদের কিডনি স্টোন নিয়ে আসে। আজকে আমরা ওই জায়গাটায় যাব যে কত লেভেলে গ্রহণ করলে, অর্থাৎ আপার লিমিটটা কতটা, যে আপার লিমিট পর্যন্ত গ্রহণ করলে আমরা কিডনি স্টোন থেকে রক্ষা পাবো, কিন্তু ওই আপার লিমিট ছাড়িয়ে গেলে আমাদের কিডনি স্টোনটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সেই জায়গাটা আজকে আমরা হাইলাইট করব। তো এই যে অ্যাসকর্বিক অ্যাসিডের সঙ্গে কিডনি স্টোন, আমরা কিডনি স্টোন আগে পড়েছি যে আমাদের ক্যালসিয়াম অক্সালেট, সেটা হচ্ছে প্রধান কিডনি স্টোন। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যারা বসবাস করি, ইন্ডিয়ার মধ্যে যারা আছি, তাদের ক্ষেত্রে এই ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে মেজর রেনাল স্টোন। অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু অন্যান্য রেনাল স্টোন, যেগুলো যেমন ইউরেট রেনাল স্টোন, সিস্টিন রেনাল স্টোন, হ্যাঁ, এই রেনাল স্টোনগুলোকে বা ক্যালসিয়াম ফসফেট রেনাল স্টোন, এগুলোকে প্রভাবিত করতে পারে না, কিন্তু ক্যালসিয়াম অক্সালেটকে প্রভাবিত করে। অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট রেনাল স্টোনটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যদি আমরা অ্যাসকর্বিক অ্যাসিড বেশি খেয়ে থাকি। যদিও অ্যাসকর্বিক অ্যাসিড আমরা জানি ইউরিনের দ্বারা ওয়াটার সলুবল বেরিয়ে যায়, অক্সালেটও ইউরিন দ্বারা বেরিয়ে যায়, ওইখানেই ব্যাপারটা। অর্থাৎ ইউরিন দিয়ে অ্যাসকর্বিক অ্যাসিডও বেরোচ্ছে, আবার কিডনি একটা মেটাবলিক অর্গান, আমরা জানি লিভার একটা মেটাবলিক অর্গান, কিডনি একটা মেটাবলিক অর্গান। ওই কিডনিতেই আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড যদি বেশি আসে, তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড মেটাবলাইজড হয়ে সে এই ক্যালসিয়াম অক্সালেট তৈরি করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আজকে ওইটা আমরা দেখবো যে কিভাবে আমাদের এই অ্যাসকর্বিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেট তৈরি করছে এবং রেনাল স্টোন তৈরি করছে। তো এই যে ক্যালসিয়াম অক্সালেট রেনাল স্টোন, যেটা আমাদের ভিটামিন সি, হাই ভিটামিন সি আমরা যদি খাই, তাহলে ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড লিভার এবং কিডনিতে, বিশেষ করে অন্যান্য টিস্যুতে হয় কিন্তু কম মাত্রায় হয়, লিভার এবং কিডনিতে তারা অক্সিডাইজড হয়ে যায় এবং ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড তৈরি করে। ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড, এই ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড আবার ইরিভার্সেবল, মানে একমুখী বিক্রিয়া, ডিগ্রেডেশন হয়ে 2,3-ডাইকিটোগুলোনিক অ্যাসিড তৈরি করে। 2,3-ডাইকিটোগুলোনিক অ্যাসিড, এই 2,3-ডাইকিটোগুলোনিক অ্যাসিড আবার মেটাবলাইজড হয়ে অক্সালিক অ্যাসিড তৈরি করছে। তাহলে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড থেকে কিন্তু প্রথমে পেলাম 2,3-ডাইহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড, তার থেকে পেলাম 2,3-ডাইকিটোগুলোনিক অ্যাসিড, তার থেকে পেলাম অক্সালিক অ্যাসিড। সেই অক্সালিক অ্যাসিড আমাদের ইউরিন দিয়ে নামছে, আবার ক্যালসিয়ামও নামছে। এর ফলে অক্সালিক অ্যাসিডের সঙ্গে ক্যালসিয়াম সহজে ক্রিস্টাল তৈরি করবে এবং ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল তৈরি হয়ে যাবে আমাদের কিডনি টিস্যুতে, এবং সেই ক্যালসিয়াম অক্সালেট ছোট ক্রিস্টাল হয়ে তারা অ্যাগ্রাভেট হয়ে আস্তে আস্তে বড় ক্রিস্টাল তৈরি করবে। অতএব বেশি মাত্রায় আমরা যদি অক্সালিক অ্যাসিড, অর্থাৎ আমরা যদি ভিটামিন সি খাই, তাহলে অক্সালিক অ্যাসিড তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এখন সাধারণত অ্যাডাল্ট মেল আমাদের দৈনিক 95 mg পর্যন্ত ক্যালসিয়াম খেতে, এই অ্যাসকর্বিক অ্যাসিড খেতে পারে 95 mg। আবার ওমেনরা সাধারণত 85 mg আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড খেতে পারে। কিন্তু কোনো কারণেই যেন নেফ্রোলজিস্টদের মতে যেন এই অ্যাসকর্বিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনটা 1000 mg পার ডে এর বেশি না হয়। 1000 mg পার ডে, যদিও আপার লিমিটটা কিন্তু 2000 mg পার ডে। তার জন্য নেফ্রোলজিস্টরা আমাদের
সাবধানতার জন্য বলে থাকেন যে সাপ্লিমেন্টেশনটা যেন পার ডে 1000 mg বেশি না হয়ে থাকে, একটু সেফে রাখার জন্য। কারণ আমরা 2000 পর্যন্ত আপার লিমিট, সবার ক্ষেত্রে তো নাও হতে পারে, এই জন্যে আমরা বলা হয় 1000 mg পর্যন্ত। কারণটা হচ্ছে যখন আমাদের এই অ্যাসকর্বিক অ্যাসিডের গ্রহণ প্রায় 2000 mg-র কাছাকাছি বা 2000 mg ছাড়িয়ে যায়, তাহলে তখন কিন্তু এই অ্যাসকর্বিক অ্যাসিড, আমাদের অক্সালিক অ্যাসিড ওই প্রসেসে তৈরি করবেই, এবং সে কিন্তু ওই ক্যালসিয়াম অক্সালেট হিসেবে ক্রিস্টাল তৈরি করবে এবং রেনাল স্টোন তৈরি করে যাবে। অতএব মেগা ডোজ অফ অ্যাসকর্বিক অ্যাসিড একটা রিস্ক ফ্যাক্টর, এবং এইটা আমাদের সবসময় সাবধানতার সহিত অবলম্বন করতে হবে। যদিও অ্যাসকর্বিক অ্যাসিড ওয়াটার সলেবল। এখন অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় কোথায় বেশি পাওয়া যায়? না, আমলাতে প্রচুর পাওয়া যায়, আমরা গুয়াভাতে প্রচুর অ্যাসকর্বিক অ্যাসিড পাই, আমরা অরেঞ্জে অ্যাসকর্বিক অ্যাসিড পাই, লেমনে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড কম, সাইট্রিক অ্যাসিড বেশি আছে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড কম। আমাদের একটা সাধারণ আইডিয়াতে আমরা বলে থাকি যে লেবুতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন সি, তা কিন্তু ঠিক নয়। আমাদের আমলাতে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায়, তারপরে আমরা বললাম গুয়াভাতে, তারপরে আমাদের হচ্ছে আমাদের অরেঞ্জ অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়। এবং সাধারণত যেটা স্বাভাবিক মাত্রায় আমরা অ্যাসকর্বিক অ্যাসিড গ্রহণ করি, সেখান থেকে খুব কম 0.5% সেখান থেকে অক্সালিক অ্যাসিড তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র। কিন্তু যদি 1000 mg, কারণ আপার লিমিটটা হচ্ছে 2000 mg পার ডে আপার লিমিট, কিন্তু 1000 mg-টাকে বলা হয় সেফ লেভেল। 1000 mg হলে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে অক্সালিক অ্যাসিড তৈরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, এবং 2000 mg যদি হয়ে যায় বা সেটা ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অক্সালিক অ্যাসিড তৈরি হবেই এবং রেনাল স্টোন তৈরি হবেই। অতএব আমাদের রিস্ক ফ্যাক্টর, যদি আমরা অ্যাসকর্বিক অ্যাসিড বেশি খাচ্ছি, তার সঙ্গে যদি আমরা ওয়াটার কম খাই, তাহলে তো আমাদের রিস্ক বিশাল হয়ে গেল, অর্থাৎ রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা। আর একটা জেনেটিক্স আছে, আমাদের জিনোম ক্যারেক্টারটা কিরকম, জিনোম কম্পোজিশনটা কিরকম, কারণ জিনোমের উপর ডিপেন্ড করছে ওই অ্যাসকর্বিক অ্যাসিডের মেটাবলিজম। যদি আমাদের জেনেটিক সাসেপ্টিবিলিটি থাকে, অর্থাৎ ডায়াড্রাসোলিস বেশি হবে এবং সেখান থেকে 2-3 ডাইকিটোগ্লুনিক অ্যাসিড বেশি হবে, তাহলে কিন্তু আমাদের একটা এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল তৈরি হওয়ার বা রেনাল স্টোন তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। অতএব জেনেটিক সাসেপ্টিবিলিটি একটা বিরাট ফ্যাক্টর, এবং এটা নন মডিফিয়েবল ফ্যাক্টর, কারণ আমরা এটা মডিফাই করতে পারি না। আমরা অক্সালেট কন্টেন্টকে মডিফাই করতে পারি, আমরা ওয়াটার কন্টেন্টকে মডিফাই করতে পারি, এক্সেস ভিটামিন সি গ্রহণকে মডিফাই করতে পারি, কিন্তু জেনেটিক সাসেপ্টিবিলিটিকে আমরা মডিফাই করতে, তার জন্য এটাকে নন মডিফিয়েবল ফ্যাক্টর বলা হয়। তাহলে প্রিভেনশন কি করব? না, আমাদের যদি ভিটামিন সি সাপ্লিমেন্টেশন নিতেই হয় বেশি করে, তাহলে আমাদের জলটা কিন্তু বেশি খেতে হবে, যাতে এক্সেস ভিটামিন সিটা আমাদের ওয়াটার সলিউবল হয়ে বেরিয়ে যায়। আর ব্যালেন্স ভিটামিন সি ইনটেক করতে হবে, যেটা 1000 mg নিচে যেন থাকে। আননেসেসারি মেগাডোজ যেন আমরা ক্যালসিয়াম এই অ্যাসকর্বিক অ্যাসিডে না খাই। আর রেগুলার হেলথ মনিটরিং, অর্থাৎ ইউরিন দিয়ে কতটা অক্সালেট যাচ্ছে, ইউরিন দিয়ে আমাদের ব্লাডে কতটা আমাদের অক্সালেট তৈরি হচ্ছে, এইগুলো মনিটরিং করলে যদি আমাদের এক্সট্রা ডোজ নিতেও হয় কোনো কারণে, কোনো প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশনে, তাহলে কিন্তু এই রেগুলার হেলথ মনিটরিংটা দরকার। ইউরিন অক্সালেটটা মাপা দরকার, ব্লাড অক্সালেটটা মাপা দরকার, এবং সেখানে অ্যাসকর্বিক অ্যাসিডের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, এই কোরিলেশনটা থাকলেও আমরা বুঝতে পেরে যাব যে এই অ্যাসকর্বিক অ্যাসিডের অ্যাপ্লাইড ডোজটা অক্সালেট তৈরি করার সম্ভাবনা কতটা। তাহলে ক্লিনিক্যাল ইমপ্লিকেশনটা কি হলো? না, যদি অতিরিক্ত মাত্রায় আমরা সাপ্লিমেন্টেশন করি, আমাদের রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরিনারি অক্সালেট টেস্টিংটা দরকার, যাতে আমরা আমাদেরকে প্রোটেকশন দিতে পারি রেনাল স্টোনের সম্ভাবনা থেকে। আর পার্সোনালাইজ, ব্যক্তিগত ডায়েটারি কাউন্সেলিংটা করা দরকার, অর্থাৎ আমরা সাপ্লিমেন্টও খাচ্ছি, সাপ্লিমেন্টেরও আমি নিয়ে নিচ্ছি অ্যাসকর্বিক অ্যাসিড, আবার ডায়েটের মধ্যেও আমি নিয়ে নিচ্ছি প্রচুর অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে 2 × 2 = 4 হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের আপার টলারেবল লিমিট ছাড়িয়ে যাবে এবং আমাদের রেনাল স্টোন, ক্যালসিয়াম অক্সালেট হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হবে। এইটা আমরা আজকে টোটাল আলোচনা করলাম। যদিও আমরা বললাম ভিটামিন সি আমাদের শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজন, তা সত্ত্বেও এক্সেস সাপ্লিমেন্ট আমরা যেন কখনোই না নিই। আর আমাদের হাইড্রেশন মানে জল গ্রহণটা যেন স্বাভাবিক মাত্রায় থাকে বা তার থেকে একটু বেশি মাত্রায় থাকে, যদি আমাদের ভিটামিন সি এক্সেস সাপ্লিমেন্ট নিতে হয়। তার সঙ্গে ডায়েটে কতটা আমরা ভিটামিন সি নিচ্ছি সেই দিকটা আমাদের কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, আজকে আমরা এটা আলোচনা করলাম।
আশা করি ভিটামিন সি এর সঙ্গে এই রেনাল স্টোনের সম্পর্কটা আমাদের সবারই পরিষ্কার হয়েছে। পরের দিন আবার আমরা আরো কিছু ফ্যাক্টর নিয়ে রেনাল স্টোন কিভাবে প্রভাবিত হয় সেটা আলোচনা করব। ধন্যবাদ।